থাকবে। আমরা 2-3 হ্যাঁ, মিনিট আমাদের পরে স্যার যে একটা মেকআপ স্যার এক্সাম নেওয়ার কথা ছিল স্যার। জি জি হবে, মেকআপ এক্সাম হবে, মিড টার্মের আগে মেকআপ এক্সাম নিয়ে নিব আপনাদের। ওকে স্যার। ঠিক আছে। স্যার আজকে আমি তাহলে স্যার অ্যাটেন্ডেন্সের ফর্মটা স্যার 6:30টার মধ্যে স্যার তাহলে আমি আপলোড করে দিব না স্যার, যেহেতু স্যার শর্ট ক্লাস। জি জি আপনি 6:30টার মধ্যে অ্যাটেন্ডেন্স আপলোড দিবেন। ওকে স্যার। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, জি স্যার। আমরা থ্যাংক ইউ। আমরা শুরু করি। কারো কারো স্যার বললো যে ক্লাস আছে, সো ওনারা ওনাদের যদি কোনো কোশ্চেন থাকে, অলরেডি আমরা তো অডিও যেহেতু আপলোড হয়, কোনো কোশ্চেন থাকলে এটা নিয়ে ডিসকাস করা যাবে। আর আমি সরি, আমার একটা পার্সোনাল মিটিং ছিল ভার্সিটিতে, তো যার কারণে আজকে শিডিউল টাইমে ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারি নাই। ওকে, আমরা এখন শুরু করি আস্তে আস্তে। হ্যাঁ জি স্যার। সেটা আপনার আইডি বলেন। 193 193 0151006। ওকে। ওকে, আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে লাস্ট ক্লাসে কথা বলেছিলাম। ইকোনমিক অ্যাক্টিভিটিস আমরা হোয়াট ইজ ইকোনমিক অ্যাক্টিভিটিস ওইটা মোটামুটি দেখেছি, লেভেল গুলা দেখেছিলাম, আমরা ক্লাসিফিকেশন গুলো দেখেছি। আর মেজর ইকোনমিক সেক্টরে বাংলাদেশের মধ্যে 4টা আছে। আমরা মোটামুটি 4টা সম্পর্কে একটু ধারণা নিয়েছি: এগ্রিকালচার, ফিশিং, ইন্ডাস্ট্রি, ট্রেড এন্ড কমার্স। সো বাকি যে জিনিসগুলো আমাদের পেন্ডিং ছিল, হোপফুলি আমরা আজকে শেষ করতে পারবো। ইজ দেয়ার এনি ফরেন স্টুডেন্ট? নো স্যার। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। যতটুকু সংক্ষেপে আলোচনা করা যায়, সো আমি ওইভাবে করি। এগ্রিকালচার নিয়ে আমরা অলরেডি ডিসকাস করছি। আমরা ফিশিং নিয়ে ডিসকাস করেছি। ফিশিং নিয়ে আমরা ডিসকাস করতে গিয়ে ব্লু ইকোনমি নিয়ে কথা বলেছি। এখানে এমন কি কেউ আছেন একটু বলতে পারবেন আমরা লাস্ট ক্লাসে ব্লু ইকোনমি নিয়ে আমরা কি টাইপের পড়াশোনাটা করলাম, বা আপনারা কি জানলেন ব্লু ইকোনমি নিয়ে? কেউ কিছু বলতে পারবেন ব্লু ইকোনমি নিয়ে লাস্ট ক্লাসে যা পড়েছি? জিয়াউল ইসলাম। হ্যালো। না স্যার, মনে হয় পারবো না স্যার।
আচ্ছা, এত কিছু ভুলে গেলে তাহলে পরীক্ষার সময় কি করবেন? ব্লু ইকোনমি তো আপনাদের স্লাইডেও নাই। এনিওয়ে, ওকে, আমরা আজকে ফিশারিজ নিয়ে আরেকটু কথা বলি। ব্লু ইকোনমিটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গলের আহ, যে এরিয়ার যে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা, যে সম্ভাব্য ইকোনমিক জোন ক্রিয়েট হওয়ার কথা, বা সামুদ্রিক যে ইকোনমি যেটা, সেই জিনিসটা বেসিক্যালি ব্লু ইকোনমি আর কি, জাস্ট যেটা আমাদের সমুদ্র কেন্দ্রিক। সো আমরা ফিশিং আজকে দেখবো। ফিশিং এ দেখেন, Bangladesh has lots of rivers, ponds, harbor, bower, coastal area, which is very suitable for fishers. Bay of Bengal, situated southern part of Bangladesh, is a great source of fish. Fisheries act important role to fulfill requirements of protein, earn foreign currency, and remove rural poverty. That means এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আমরা সবাই জানি, আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা সবাই জানি, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। সো এই নদীমাতৃক দেশে আমরা যদি রুরাল জায়গাতে দেখি, এখন আরবান জায়গাতে জিনিসগুলা আস্তে আস্তে এক্সপান্ড হচ্ছে। সেটা হচ্ছে যে পুকুর, নদী, হাওর, বাওর, কোস্টাল এরিয়া, এইসব হচ্ছে যে আমাদের মানে মৎস্য সম্পদের প্রধান আকর্ষণ আর কি। সো বে অফ বেঙ্গল হচ্ছে যে আমাদের যে কক্সবাজার সমুদ্র সৈকত, বা আমরা যে বঙ্গোপসাগর যেটাকে বলি, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা মৎস্যর আহার, বা মৎস্যর একটা খুব বড় সোর্স আমাদের জন্য। এখানে দেখেন, ফিশার্স অ্যাক্ট ইম্পর্টেন্ট রোল টু ফুলফিল রিকোয়ারমেন্টস অফ প্রোটিন। শুধু আমরা এই মাছ বা মাছ জাতীয় পণ্য থেকে আমরা আমাদের প্রোটিনটাকে সরবরাহ করতে পারি, আর্ন ফরেন কারেন্সি, আমরা বিদেশি কারেন্সি আর্ন করতে পারি, আর একটা হচ্ছে রিমুভ রুরাল পভার্টি, এবং গ্রাম অঞ্চলের অনেক জনগণই এই মৎস্য শিকার করেই বেঁচে থাকে। আপনারা যারা কোস্টাল এরিয়াতে থাকেন, বা যেসব এলাকায় পানি বেশি, নদীমাতৃক যে জায়গাগুলো, আপনারা অনেকেই দেখবেন যে আপনাদের নদীর সাইডের হাজার হাজার বা লাখ লাখ মানুষ, তাদের জীবিকাটা এই মাছের উপর ডিপেন্ড করেই হয়। দ্যাট মিনস তারা যদি মাছ ধরতে পারে, তাহলে তাদের আহার বা বাসস্থান সবই ঠিকঠাক থাকে। যদি মাছ ধরতে না পারে, বা নদীতে যদি মাছ কম থাকে, বা সাগরে যদি মাছ কম থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের ডেইলি লাইফে সেটা গিয়ে হ্যাম্পার করে। সো এখানে সেই জিনিসটাও বলা হয়েছে, রিমুভ রুরাল পোভার্টি। দ্যাট মিনস গ্রামীণ এলাকায় অনেকের পোভার্টি ডিডাকশন হয়েছে এই মৎস্য আহরণের দ্বারা। ওকে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল ফিশিং এর যে কনসেপ্ট। এখন ফিশিং এর কনসেপ্টে আমরা দুটো জিনিস দেখবো। দেখেন, ডিপেন্ডিং অন দ্য সোর্স, ফিশারিজ আর টু ক্যাটাগরিজ। আমরা দুই ধরনের ফিশারিজ নিয়ে কথা বলবো, একটা ইনল্যান্ড ফিশারিজ আর একটা হচ্ছে মেরিন ফিশারিজ। ইনল্যান্ড ফিশারিজটা আবার দুইটা পার্ট রয়েছে, একটা ইনল্যান্ড ক্যাপচার আর একটা হচ্ছে ইনল্যান্ড কালচার। আর মেরিন ফিশারিজ এর মধ্যে দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে মেরিন ইন্ডাস্ট্রিজ আর একটা হচ্ছে মেরিন আর্সেনাল। সো আমাদের শুরুতে যে দুইটা জিনিস জানতে হবে ফিশারিজ সম্পর্কে, হোয়াট ইজ ইনল্যান্ড ফিশারিজ এন্ড হোয়াট ইজ মেরিন ফিশারিজ। ইনল্যান্ড ফিশারিজটা হচ্ছে আমাদের প্রথাগত মাছের যে কনসেপ্ট, মাছ ধরার যে কনসেপ্ট, সেটা হচ্ছে ইনল্যান্ড ফিশারিজ। দ্যাট মিনস এই ফিশারিজটার মাধ্যমেই অনেকের জীবিকা নির্বাহ হয়। যেমন আমরা রিমুভ রুরাল পোভার্টি, এখানে যে জিনিসটা মেনশন করা হচ্ছে, একটা দেখেন ইনল্যান্ড ক্যাপচার আর একটা হচ্ছে ইনল্যান্ড কালচার। শুরুতে আমরা ইনল্যান্ড কালচারটা বোঝার চেষ্টা করি। ইনল্যান্ড কালচারটা হচ্ছে, নর্মালি আমরা কি হয়, অনেকেই মাছের প্রজেক্ট করে থাকি, বা আমরা স্বল্প আয়ে স্বল্প ইনকাম করার জন্য অনেক সময় মাছের প্রজেক্ট করি, বা আমাদের পুকুরে আমরা বছরে একবার দুইবার মাছ ছাড়ি, সেখান থেকে আমরা কিছু মাছ বিক্রি করি, কিছু নিজেরা খাই। এই যে এই টাইপের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে ইনল্যান্ড কালচারের কনসেপ্ট। দ্যাট মিনস আপনি চাইলেই সেই জিনিসটা করতে পারেন, এটা হলো একটা। আর ইনল্যান্ড ক্যাপচারটা হচ্ছে যারা নদীমাতৃক এলাকায় থাকে, বা যারা নদীর আশেপাশে থাকে, বা বন্যার সময়, যে সময় আমাদের বাংলাদেশে পানির প্রবাহ বেশি থাকে বা পানি বেশি থাকে, ওই সময় অনেক শ্রেণীর লোকজন মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। এই যে বাইন্ডিংস কোনো কিছু থাকে না, সে যে কোনো একটা নদী থেকে মাছ ধরতে পারছে, বা যে কোনো একটা হাওর থেকে মাছ ধরলো, বা যে কোনো একটা খাল থেকে মাছ ধরলো, এই যে ধরার যে রীতি, এই যে ধরার যে তার এক্সপার্টিস বা ধরার যে একটা ক্ষমতা, সেই জিনিসটাকে আমরা নর্মালি ইনল্যান্ড ক্যাপচার বলতে থাকি। দ্যাট মিনস ওইসব জায়গায় মাছ ধরলে তাকে কেউ নিষেধ করবে না। সেম ভাবে সে যদি আপনার পুকুরে গিয়ে মাছ ধরে বা আমার পুকুরে গিয়ে মাছ ধরে, আমরা তাকে বাধা দিব বা আমরা ধরতে দিব না। সো দুইটা ভিন্ন জিনিস। সবাই ক্লিয়ার? জি স্যার। এন্ড তিন নাম্বারটা হচ্ছে
মেরিন ফিশারিজ। মেরিন ফিশারিজ এর মধ্যে দুই ধরনের ফিশারিজ এখানে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মেরিন ইন্ডাস্ট্রিজ আর একটা হচ্ছে মেরিন আর্টিসানাল। মেরিন আর্টিসানালটা হচ্ছে প্রথাগতভাবে মাছ ধরার যে কনসেপ্ট, মানে আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে যেটা দেখে আসছি, যেভাবে মাঝিরা মেরিনে মাছ ধরে, দ্যাট মিনস মাঝিরা সাগরে মাছ ধরে, সেটা একটা নর্মাল প্রথা রয়েছে, সেই প্রথার মধ্যে মাছ ধরে, সেটা হলো একটা। আর মেরিন ইন্ডাস্ট্রিতে এখানে ইন্ডিকেট করা হচ্ছে, আপনারা সবাই, আমি লাস্ট ক্লাসে ব্লু ইকোনমি পড়িয়েছিলাম। ব্লু ইকোনমির কনসেপ্টটা হচ্ছে একটা সাগর কিন্তু অনেক ডিপ, হিউজ ডিপ, এমনও কিছু জায়গা আছে যার গভীরতা মানে নির্ধারণ করা যায় না। সো এই টাইপের যখন ডিপ সিতে মাছ আহরণ করতে হয় বা মাছ ধরতে হয়, তখন আপনাকে সায়েন্টিফিক ওয়েতে যেতে হয়। সায়েন্টিফিক ওয়েটা হচ্ছে একটা রিসার্চ থাকে বা একটা ক্যালকুলেশন থাকে, কত ফিট নিচে জাল ফেললে আপনি মাছ পাবেন, বা আপনার টার্গেট ফিশ কি কি। লাইক আপনি সামুদ্রিক বড় মাছ ধরতে চান, সামুদ্রিক বড় মাছ ধরতে হলে ওই গভীরতায় আপনাকে জাল নিয়ে যেতে হবে। বা আপনি ছোট মাছ ধরতে চান, এই ছোট মাছটা সমুদ্রের কোন লেয়ারে আছে সেই লেয়ারটা আগে আপনাকে জানতে হবে, তারপর হচ্ছে যে আপনি মাছ ধরতে পারবেন। এই যে সায়েন্টিফিক ক্যালকুলেশন, এই যে সায়েন্টিফিক ওয়েতে যে মাছ ধরার কনসেপ্ট, সেই জিনিসটা এখানে বেসিক্যালি মেরিন ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত, যেটা আমরা ফিশারিজের ক্ষেত্রে ইনভলভ। এখানে আপনারা আবার ওই মেরিন ইন্ডাস্ট্রি বলতে লঞ্চ বানানো, স্টিমার বানানো, জাহাজ বানানো, সেগুলাকে লিঙ্ক করার দরকার নেই। ওকে, সবাই ক্লিয়ার? সমুদ্রে মাছ ধরা কিন্তু অনেক এক্সপেন্সিভ। আমি জানি না আপনাদের আইডিয়া আছে কিনা, সমুদ্রে যে বড় বড় ট্রলার বা বড় বড় জাহাজগুলা মাছ ধরে, এগুলো কিন্তু হিউজ এক্সপেন্সিভ। একটা করে জাহাজ লাইক 2 মাস 3 মাস ডিপ সিতে থাকে, সেখান থেকে মাছ ধরতে ধরতে সেটা ফ্রোজেন করে, তারপর তারা নোঙর করে চলে আসে, দেন সেই মাছ আবার বিভিন্ন জায়গায় যায় বা আমরা ফরেন কারেন্সি আর্ন করি। সো ওই জিনিসটা হচ্ছে মেরিন ইন্ডাস্ট্রির পার্ট। সবাই ক্লিয়ার? মানে নদীতে মাছ ধরা যেমন সহজ, সেম ভাবে কিন্তু সমুদ্রে মাছ ধরা সেম না। সমুদ্রে মাছ ধরতে গেলে আগে আপনার গ্রাউন্ড ওয়ার্ক লাগবে। দ্যাট মিনস আপনি যে জায়গায় নেট হান্টিং করবেন বা যে জায়গায় মাছ হান্টিং করতে চান, সেই জায়গা সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে। দ্যাট মিনস ওই জায়গার কোন কোন লেয়ারে কি কি মাছ রয়েছে সেটা আগে আপনার জানতে হবে, সেই লেয়ার অনুযায়ী আপনাকে জাল ফেলতে হয়। এটা হচ্ছে সমুদ্রে মাছ ধরার নিয়ম। সবাই ক্লিয়ার? জি স্যার। Okay, any foreign student? Yes, sir. Yes, yes. Okay, We hear, sir. you. Salman. We are talking about fishing. Okay, this is the another economic activities or economic function in our country, fishings. So, Bangladesh has lots of rivers, ponds, Haor, Baur, coastal area, which is very suitable for fishers. Okay, so Bay of Bengal's situated southern part of Bangladesh is great source of fish. Fisheries act important role to fulfill requirements of protein, earn foreign currency, and remove rural poverty. This is the basically functions of fishing in the concept on our country. Okay, so there are two categories in fishing concept of Bangladesh. First one, inland fisheries, and second one, marine fisheries. Inland fisheries in the sense of traditional fisheries. Okay, so traditional fisheries is based on inland capture and inland culture. Inland culture in a sense when you caught fish in hunting fish in your river, in your another Howard and Bower, as well as uh, another area in our country. This is the basically in inland culture, and inland capture in the sense of when you grows up fish in your country, in your pond, in your another suitable place. This is only for you, not for your another peoples. So this is the another concept of inland culture. And marine industry, marine fisheries based on two ways: marine arsenal, marine artisanal. Artisanal in the sense of traditional way is the before our generation by generation hunting fish. That's the way. This is the artisanal way. Okay, and marine industry in the set of scientific way in modern science. In the era of globalization, marine industries day by day improve your quality, improve their quality because of they have the source, they have scientific way to find out
fisheries and caught fisheries in the sea level of. It can be deep sea, it can be maritime boundary, it can be lower level, it can be upper level, and it can be type of middle level. So you have to research on it, and then you put your input, this Bay of Bengal as well as our sea territory. This is another important concept of marine industries. Clear my word? Yes, sir. Okay, so here are some statistics. Just have a look and read it out. Okay, I think there is no alternative things to understand anyone. Okay, so just read it out. You can find another statistics in our country in fishing concept. Okay. Okay, sir. ওকে, সো এখানে দেখেন কিছু স্ট্যাটিস্টিক্স রয়েছে, এগুলো তো আসলে ওইভাবে পড়ার কিছু নাই, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। ফিশিং জোন গুলা যেটা আছে আমাদের সমুদ্র সীমানায়, সেই জিনিসটা এখানে হাইলাইটেড করা আছে। দেখেন সাউথ প্যাচেস, মিডল গ্রাউন্ড, সস অফ নো গ্রাউন্ড, এই জায়গাগুলো হচ্ছে যে আমাদের মাছ ধরার জন্য খুব উল্লেখযোগ্য জায়গা আমাদের বে অফ বেঙ্গলের, সেই জিনিসটা এখানে আমাদের পয়েন্ট আউট করা আছে, আপনারা এটা একটু দেখে নেবেন। ওকে, now আমরা চলে আসি ইন্ডাস্ট্রি সেক্টর। The contribution of the industrial sector of Bangladesh economy is on increase. That means হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি যে সেক্টরটা বাংলাদেশে, সেটা ডে বাই ডে ইনক্রিজ করছে। ডে বাই ডে সেটাকে আমরা আরো বাড়িয়ে নিচ্ছি, বা আমাদের গভর্নমেন্ট সেটাকে আরো বাড়ায় নিচ্ছে। আপনারা সবাই জানেন আমরা কৃষি প্রধান দেশ হিসেবেও আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট ইন্ডাস্ট্রির উপর অনেক বড় বড় প্রজেক্টে কাজ করছেন, এবং হোপফুলি আমরা একটা সময় ইন্ডাস্ট্রিয়াল মানে গ্লোবালাইজেশন আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাব। সেটা হচ্ছে যে আমাদের একটা ইনিশিয়েটিভ। এখানে দেখেন দ্য গ্রেটার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইনক্লুডস ফর সাব সেক্টরস। আমাদের যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গুলো রয়েছে, এর মধ্যে কিছু সাব ফ্যাক্টর রয়েছে। দেখেন এইমিং এন্ড কোয়ারিং, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এনার্জি, গ্যাস এন্ড ওয়াটার সাপ্লাই। সো এই 4 ধরনের জিনিসটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সাব সেক্টর হিসেবে আলোচনা করতে পারি। সাব সেক্টর এখানে দেখেন মাইনিং এন্ড কোয়ারিং যেটা আছে, যেটা হচ্ছে যে আমরা আমাদের কলকারখানা বা আমাদের খনি জাতীয় জিনিসগুলো থেকে আমরা যেগুলো পাই বা যে কাজগুলো আমরা করি সেটা। ম্যানুফ্যাকচারিং, আমরা যে জিনিসগুলো নিজেরাই বাইরে থেকে নিয়ে এসে ম্যানুফ্যাকচার করি, সেটা স্যামসাং মোবাইল হতে পারে, ওয়ালটনের মোবাইল হতে পারে, ওয়ালটনের ল্যাপটপ হতে পারে, অন্যান্য যে জিনিসগুলো আমরা ম্যানুফ্যাকচার করি সেটা একটা। কনস্ট্রাকশন, আমাদের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট আপনারা সবাই জানেন অনেক হাইলি। তারপর হচ্ছে আমরা এই কনস্ট্রাকশন ওয়ার্কার বাইরের দেশেও এক্সপোর্ট করে থাকি, ইম্পোর্ট করে থাকি আর কি। সো এই কনস্ট্রাকশনের যে ওয়ার্কার, এটাও আমাদের একটা রিসোর্সফুল বা আমাদের ইকোনমির সাথে ইনভলভ। 4 নম্বর এনার্জি, গ্যাস, ওয়াটার। সো 3 ধরনের এনার্জি আমাদের ইনভলভ। এনার্জি এখানে ইলেকট্রিসিটিকে মিন করা হয়েছে, গ্যাস আমাদের গ্যাস রয়েছে, এন্ড লাস্ট অন ওয়াটার সাপ্লাই, মানে আমাদের পানি থেকেও আমরা যে হাইড্রো ইলেকট্রিসিটি করি সেটাও আমাদের ইকোনমিতে একটু হলেও হিট করে। সেই জিনিসটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি একটা বেসিক জিনিস। এবার আমরা একটু ডিপলি দেখবো আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরের মধ্যে যে জিনিসগুলো আমাদের ট্রেড এন্ড কমার্সের সাথে ইনভলভ, আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। সবাই কি আমাকে শুনতেছেন? ইয়েস স্যার। জি স্যার। ওকে, আপনারা দেখেন ইন্ডাস্ট্রি সাব সেক্টর, এখানে আমরা ইপিজেড কেন্দ্রিক আলোচনা করব। ইপিজেড মানে কি জানেন সবাই? ইপিজেড বলতে কি বোঝায়? কোন কারো কনসেপ্ট জানা আছে? হোয়াট ইজ ইপিজেড? আপনারা তো এখানে কয়জন আছেন এখন? 19 জন। 20 জন। আপনারা ইপিজেড এর কনসেপ্ট আপনাদের জানা নাই? এখানে তো অনেকেই সিনিয়র আছেন, বা এটা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হলেও জানা উচিত। মানে ইপিজেড সম্পর্কে আপনাদের কি আইডিয়া আছে, কি বোঝেন ইপিজেড নিয়ে? মানে আপনারা কি এই টার্মটা এর আগে শুনেছেন কখনো, ইপিজেড? স্যার অনেক আগে হয়তো স্যার শুনেছিলাম স্যার, বাট এখন স্যার মনে নেই স্যার। ইপিজেড স্যার এটা বলতে স্যার আসলে মানে স্যার ইপিজেড সামরিক বাহিনী বা এরকম কিছুর থেকে ইনভলভ স্যার। না, ইপিজেড সামরিক বাহিনীর সাথে না, ইপিজেড ট্রেড এন্ড কমার্সের সাথে ইনভলভ, শুরুতেই বললাম। ওকে, একটু চোখ কান খোলা রাখতে হবে, আপনারা সবাই এখন বড় হচ্ছেন।
সো বেসিক কিছু জিনিস এগুলা জানা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলা জানা আপনাদের নিজেদের জন্যই খুবই ইম্পর্টেন্ট। এনিওয়ে, আমরা ইপিজেড সম্পর্কে একটু আলোচনা করি। ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোনটা হচ্ছে কেমন, ইপিজেড এখানে এমন টাইপের কিছু পণ্যর সমাহার থাকে বা ইন্ডাস্ট্রি থাকে যে সেক্টরটা আপনি নিজে নিজেই কিছু করতে পারবেন না। আপনারা বারবার একটা জিনিস জানেন না, আমাদের দেশে এসে বিভিন্ন বড় বড় কোম্পানিরা এসে তাদের ফ্যাক্টরি করছে, তাদের হচ্ছে যেমন স্যামসাং মোবাইল আমার হাতে, যে আমি আপনাদেরকে যে মোবাইলটা দিয়ে পড়াচ্ছি এটা একটা স্যামসাং মোবাইল, এটার নিচে লেখা ম্যানুফ্যাকচার বাই বাংলাদেশ, ম্যানুফ্যাকচার্ড বাই বাংলাদেশ। তো বাংলাদেশের কোথাও না কোথাও তো এই মোবাইলটা বানানো হচ্ছে। সো ইপিজেড এর কনসেপ্টটা হচ্ছে যেখানে গভর্নমেন্ট একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে দেয়, পার্কের মধ্যে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে দেয়, দ্যাট মিনস হচ্ছে বিল্ডিং করে দেয়, ওখানে গ্যাসের লাইন সরবরাহ দেয়, ইলেকট্রিসিটির লাইন সরবরাহ দেয়। দ্যাট মিনস আপনার কাজের যে পরিবেশ, আপনি যে কাজ করতে চান সেই পরিবেশটা আপনাকে ওপেন করে দেয়া হয়, বা আমি সেই পরিবেশটা আপনাকে ক্রিয়েট করে দিচ্ছি। আমি যখন এই পরিবেশটা আপনাকে ক্রিয়েট করে দিব, তখন হচ্ছে আপনি আমার দেশে ইনভেস্ট করবেন, আমার দেশে ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে আমার দেশের ওয়ার্কার আপনি নিবেন, আমার দেশের ওয়ার্কার আপনার এখানে কাজ করবে, বা আমার দেশের পণ্য সেখানে মানে বানানো হবে, বিদেশি পণ্য সেখানে হবে, এক্সপোর্ট কোয়ালিটির পণ্য সেখানে হবে, সেই পণ্য দেশের বাইরে যাবে, আমি একটা ওখান থেকে পার্সেন্টেজ নিব। এই যে এই টাইপের যে কনসেপ্ট, এই জিনিসগুলো হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন অথবা ইপিজেড এর কনসেপ্ট। আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার 100টা ইপিজেড করার ঘোষণা দিয়েছেন। দ্যাট মিনস বাংলাদেশের সব জায়গায় এই টাইপের ইপিজেড থাকবে, যেখানে ফরেনাররা এসে তাদের বিজনেস স্টার্ট করবে, বাট ওয়ার্কার লেভেলের শ্রেণী যেটা বা আমাদের এক্সপার্টিস যারা আছেন তারা সেখানে কাজ করবেন। এতে করে দুই ধরনের জিনিস হবে, একটা হচ্ছে দেশের কর্মশক্তি বাড়বে, আর একটা হচ্ছে দেশের হচ্ছে আয় বেড়ে যাবে। কারণ একজন ফরেন কোম্পানি যদি আপনার দেশে $5,000 বা 5 লক্ষ ইনভেস্ট করে, দ্যাট মিনস হচ্ছে ওই টাকাটা তো আপনার দেশের মধ্যেই রান করছে, দ্যাট মিনস আপনার দেশের জিডিপি বাড়বে বা আপনার দেশে ফরেন ফান্ড আসতেছে। সো ইপিজেড এর কনসেপ্টটা হচ্ছে এটা, যে আপনি সবকিছু রেডি করে দিবেন, বাইরে থেকে কেউ এসে সেখানে বিজনেস করবে এবং কোয়ালিটিফুল পণ্য তারা দেশের বাইরে সেটাকে বিক্রি করবে। সেই জিনিসটা হচ্ছে ইপিজেড এর কনসেপ্ট। ক্লিয়ার সবাই? এখানে কয়েকটা ইপিজেড দেয়া আছে, বাংলাদেশে এখন অলমোস্ট 14 থেকে 15টার বেশি ইপিজেড রয়েছে, বাট আমাদের গভর্নমেন্ট 2000 সম্ভবত মানে 40 কি 42 সাল পর্যন্ত একটা টার্গেট রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে একটা দুইটা করে ইপিজেড থাকবে, দ্যাট মিনস 100 ইপিজেড থাকবে, কোন জেলায় যেন নেগলেক্টেড না হয়। সেটা হচ্ছে ট্রেড এন্ড কমার্সের আর একটা মাধ্যম। সবাই কি ক্লিয়ার আমার কথা? ইপিজেড নিয়ে আরো কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। না স্যার। ওকে, আপনারা এই ইপিজেড এর কনসেপ্টটা নিজেদের জন্য হলে মনে রাখবেন, মানে সোশিও ইকোনমিক স্টাডি বাংলাদেশ মানে পরীক্ষাতে পাশ করতে হবে এই জন্য না, আপনারা বড় হয়েছেন নিজেদের জানার জন্য এই কনসেপ্টটা মনে রাখবেন। আপনারা ঢাকা শহরে যে ঢোকেন 3-4টা ইপিজেড পার হয়ে আপনারা ঢাকা শহরে ঢোকেন, কুমিল্লায় একটা ইপিজেড পার হন, চিটাগং ইপিজেড পার হন, সাভারে সেই ইপিজেড পার হন, গাজীপুরে সেই ইপিজেড পার হন, আপনারা ওখানে লেখাও দেখেন যে ওখানে ইপিজেড লেখা, ইপিজেড এরিয়া মানে হচ্ছে যে কি এন্ট্রান্স রেস্ট্রিক্টেড। সো আপনাদের মাথায় কি কখনো একবার কাজ করে নাকি ইপিজেড জিনিসটা কি, এখানে কেন রেস্ট্রিক্টেড, এখানে কেন আমরা ঢুকতে পারবো না, জিনিসটা কি? সো কিছু কিছু জিনিস কিউরিওসিটি থেকে জানতে হবে। ওকে, এটা আপনাদের নিজেদের জন্য করতে হবে, এটা নট নেসেসারি যে এই কোর্সটা পাস করার জন্য পড়তে হবে, এটা নিজেদের জন্যই আপনাদেরকে জানতে হবে। ওকে, আপনারা একটু পজ দেন সবাই, আমি একটু ফরেন স্টুডেন্টদেরকে দেখি যে ওনাদের দেশে ইপিজেড এর কোনো কনসেপ্ট আছে কিনা। ফর মাই ফরেন স্টুডেন্ট, am I audible to you? Yes, sir. Okay, do you know about EPZ, export processing zone? Any concept in your country about EPZ? No, sir. You don't have? Yes, sir. Actually, I don't know, sir. Okay, so the term EPZ, export processing zone, okay, this is the place where our government constructed everything there, even gas line, even electricity line, and as well as
any types of construction. They provide internal facilities as well as external facilities. We are talking about trade and commerce sense. Okay, so our foreign buyer or foreign industrialist is import their foreign currency in this country. So they start business in the country, and our local people and our experts people work there. Okay, this is the concept of EPZ, and they export every financial goods. It can be shoes, it can be garment sectors, it can be medicine, as well as other things. They formed in Bangladesh and export in another country. This is the concept of EPZ. Our government should decide the EPZ sector can be rising up for industrialization. It can be spread out almost 100 in 2042 or 2040. Okay, this is the our recent our present prime minister concept in world economy. So this concept is very much rising in our country, and it's help us very much in financial sector. This is basically EPZ concept or export processing zone concept. Clear my word? Yes, sir. Yes, sir. Okay. Thank you so much. Okay, this is the another economic activities in our country. It's all about industry. Okay, so do you have any question about industry? Here are 4 types of industry. First one, mining and quarrying, construction, manufacturing, and energy, gas, and water supply. This is the our energy sector in country, and as well as the growth of industry. So do you have any question? If you don't have, then I will continue. Next step. Sir, it's Yes, good. please. If you repeat first one, number A. Sorry? A. Number Meaning. A, mining Yes. and quarrying. This is the Yes, sir. basically an energy pack. Do you know we have coal? Okay, we have alternative source of solar energy. We have alternatives of hydroelectricity. This is our construction. This is the electricity power in our country. It's coal based, is hydroelectricity based, and water based. Clear? This is called mining and quarrying. Okay, what about energy and gas water supply, sir? They are both of them, they are not same group, or? Okay, energy in the sense of our electricity. It can be quick rental or it can be government based. Okay, this is the 2-way. And gas, do you know our Sylhet division is very much resourceful in our gas sector. Okay, so this is our another energy source. Water supply. Do you know we have huge water supply in our country? It can be Flow River, it can be our Bay of Bengal. So we have another source of water energy. Okay, because of our country, 3 sides in our land border, and 1 side is the water border. So we are water-shaped country as well as land border. Okay, so Okay, sir. this is the another power of country in geopolitics. So Okay, water sir. supply and water resource is geopolitically very much influential in Bangladeshi economy as well as Bangladesh's politics. Okay. Thank you, sir. I get it. Okay, thank you. Present major industry আমাদের কি কি আছে আপনারা স্লাইডটা দেখে নিয়েন, এগুলা ওইভাবে আসলে ডিসকাস করার কিছু নেই। নাও আমরা একটু আসি ট্রেড এন্ড কমার্স। ট্রেড এন্ড কমার্স নিয়ে বেসিক যে ধারণাটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, মনে আছে সবার? আপনাদের মনে নাই, মনে রাখতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে যে জিনিসটা হবে আলটিমেটলি আপনারা কিছুদিনের মধ্যে নিজেদেরই ঝামেলা হবে। হ্যাঁ, তো আমি রিকোয়েস্ট করব মানে হচ্ছে যে আপনারা যারা লাস্টের দিকে আছেন একটু হলেও মনোযোগী হন, ক্লাসে কথা বলেন, জানেন, বোঝেন, বোঝার চেষ্টা করেন, সেটা আপনাদের নিজেদের জন্যই ভালো হবে। দেখেন, ট্রেড এন্ড কমার্স নিয়ে আমরা আলোচনা করেছি। ট্রেড ইজ দ্য ভলান্টারি এক্সচেঞ্জ অফ গুডস,
service, or both. Trade is also called commerce. Last class আমি যেটা বলেছিলাম, a mechanism that allows trade is called a market. Trade between two traders is called bilateral trade. Bilateral trade টা হচ্ছে আমি আপনি যখন বিজনেস করব, that is bilateral trade. আমি আপনার কাছ থেকে আম কিনছি, bilateral trade. While trade between more than two traders is called multilateral trades. That means এটা যখন কয়েকজনের মধ্যে সংগঠিত হয় সেটাকে আমরা মাল্টিল্যাটারাল ট্রেড বলে থাকি। দ্যাট মিন্স একটা জিনিস আপনি নিয়ে আসছেন, আপনি নিয়ে এসে আবার আমাদের কাছে বিক্রি করছেন, আপনি বিক্রি করছেন, দ্যাট মিন্স আপনি কিনে নিয়ে এসে বিক্রি করছেন, আমি আবার আরেকজনের কাছে বিক্রি করছি। দ্যাট মিন্স আমাদের যে সিন্ডিকেশন সিস্টেমটা সেটা হচ্ছে বাইলেটারাল ট্রেড এর মতো কিছুটা। আর কমার্সটা দেখেন কি, দ্য ডিস্ট্রিবিউশন অ্যাক্টিভিটিস অফ প্রোডাক্টস ইজ কল্ড কমার্স। এই যে মাঝখানের যে সিস্টেম, যে ওয়েতে এই জিনিসটা হচ্ছে, যে মেকানিজমের মধ্যে হচ্ছে, যে সিন্ডিকেশনের মধ্যে হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে কমার্স। ঠিক আছে, আপনারা কি বুঝতেছেন? জি স্যার। এখানে একটা খুব নর্মাল একটা সিলি উদাহরণ দেই। এই উদাহরণটা আমি কিছুদিন আগে পড়েছিলাম, একজন রাইটার, আপনারা সবাই হয়তো ওনাকে চিনবেন। উনি অনেক ভালো, মানে উনি বেসিক্যালি একজন ইতিহাসবিদ, বাট পরে উনি হচ্ছে বাংলাদেশে, যদি আপনারা যদি এখনো দেখেন, যদি ৩-৪ জন ভালো ইকোনমিস্ট বের করতে চান তাহলে উনি একজন সেই ইকোনমিস্ট। বাট উনি হচ্ছেন বেসিক্যালি ছাত্র ছিলেন হিস্ট্রিতে, ইতিহাসে পড়াশোনা করতেন ঢাকা ইউনিভার্সিটিতে। উনি তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টাও ছিলেন। উনি হচ্ছেন ডক্টর আকবর আলী খান। আপনারা হয়তো নাম জানেন ওনার। আপনারা ডক্টর আকবর আলী খানের কলম পড়েন নাই আপনারা? সো ওনার একটা থিওরি ছিল কিরকম, আমি একটু একটু আপনার সাথে শেয়ার করি সবার সাথে। সো ওনার থিওরিটা কেমন, আপনি আমি যখন সাধারণ মানুষ, তখন 1+1 আমরা কি বলবো, সমান সমান 2। এটা আমরা কি সাধারণ যোগের হিসাব, যদি আপনি আমি সাধারণ মানুষ হই। এবার একজন ইকোনমিস্টকে যদি আপনি বলেন, না একজন যে ফিন্যান্সে পড়াশোনা করেছে তাকে যদি বলেন, বা একজন অ্যাকাউন্টেন্টকে যদি আপনি বলেন 1 আর 2 কি, সে আপনাকে বলবে 1 আর 1 হচ্ছে কি, আমরা নর্মাল হচ্ছে 2। আর এই যারা ফিন্যান্স এবং যারা অ্যাকাউন্টে থাকে, এই রিলেটেড যারা থাকে, তারা আপনাকে 1 আর 1 2 এটা 3 বানাই দিতে পারবে। তাদের পক্ষে এটা বানানো সম্ভব। 1+1 = 3 এবং 1+1 = 1.5। এই জিনিসটা তারা আপনাকে প্রুফ করে দিতে সামর্থ্য হবে। বাট আপনি যখন সেম কোশ্চেনটা একজন ইকোনমিস্টে করবেন, দ্যাট মিন্স এখন অর্থনীতিবিদকে করবেন, তখন সে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি চান। 1+1 আপনি কত চান? আপনি যদি 2 চান তাহলে 2, আপনি যদি 3 চান তাহলে 3, আপনি যদি বলেন যে 1 আর 1 = আমাকে 5 করে দিতে হবে, সেটাও করা সম্ভব। এর কারণটা ইকোনমিক্স যেহেতু ফিলোসফিক্যাল টার্ম, সো তাদের এত বেশি হিউজ নলেজ থাকে এইসব জায়গায়, ওই জিনিসটাকে আপনার আমার মতো সাধারণ মানুষের মধ্যে দেখানো সম্ভব। সো ট্রেড আর কমার্সের মধ্যে সম্পর্কটা সেম। আপনি আমি যা করছি সেটা হচ্ছে ট্রেড, বাট যে মাধ্যমে করছি, যে ওয়েতে করছি, যারা আমাদেরকে করতে বাধ্য করছে, সেই জিনিসটাকে বেসিক্যালি আমরা বলি কমার্স, যেটা একটু ডিফিকাল্টিস আমাদের জন্য বিকজ অফ সিন্ডিকেশন। সবাই কি আমাকে বুঝতেছেন? জি স্যার। সো এখানে দেখেন ওয়ে অফ ট্রেড এন্ড কমার্স এন্ড টাইপস অফ ট্রেড এন্ড কমার্স। ওয়ে মানে আমরা যেসব পদ্ধতি বা যেসব পন্থায় ট্রেড করে থাকি, সেটা হচ্ছে বাই সি ট্রান্সপোর্ট, বাই এয়ার ট্রান্সপোর্ট, বাই রেলওয়ে ট্রান্সপোর্ট, বাই রোড ট্রান্সপোর্ট এন্ড বাই রিভার ট্রান্সপোর্ট। দ্যাট মিনস আমাদের বাংলাদেশে আমরা 5টা ওয়েতে ট্রেড এন্ড কমার্স করতে পারি। এন্ড টাইপস, এটা হচ্ছে ওয়ে। আর টাইপস হলো 2টা, একটা হচ্ছে ইন্টারনাল ট্রেড আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারনাল ট্রেড হচ্ছে আমি যখন আপনার সাথে বিজনেস করব, মানে যখন দেশের ভেতরে আপনার বিজনেসটা এক্সিস্টেন্স থাকবে, সেটা হচ্ছে ইন্টারনাল ট্রেড। বাট আপনি যখন মাল্টিল্যাটারাল ট্রেড করবেন, দ্যাট মিনস আপনি যখন ইন্ডিয়ার সাথে কোনো কিছু ব্যবসা করবেন, আপনি যখন চায়নার সাথে কোনো কিছু ব্যবসা করবেন, সেই জিনিসটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। যখন আমরা বহির্বিশ্বের অন্য কোনো দেশের সাথে ব্যবসা করি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। আর যখন আমি আপনার সাথে ব্যবসা করব, আপনার কাছ থেকে আমি আপেল কিনবো, এটা হচ্ছে ইন্টারনাল ট্রেড। ক্লিয়ার?
এটা জি তো স্যার। খুবই সহজ, এটা আসলে বোঝানোর কিছু নেই, জি বলেন। স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, ওকে, একটু ফরেনারদের সাথে ডিসকাস করে নিই জিনিসটা। ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. Okay, we are talking about trade and commerce. Okay, so basically trade is the voluntary exchange of goods, service, or both. It can be, okay, and it can be happening. Trade is also called commerce. This is the another concept of trade. And when you're looking for in commerce, this is the way the distribution activities of product is called commerce. Okay, so here the things is, when you buy an apple in your shopkeeper, this is the trade. Okay, and the way you have applied. So if the seller asks for the price rate in increasing, so you should ask for the decrease the price. So this is the way you have to find out the market price. You know the market price, so you are bargaining there. In these types of ways, basically commerce thing concept. Okay, so this is the relationships between trade and commerce. Okay, Okay, understand sir. my words? So the way of trade and commerce in our country, we are talking about Bangladeshi concept: by sea transport, by air transport, by railway transport, by road transport, and by river transport. So we have 5 way of sorry, trade and commerce. And types of trade and commerce are basically 2 types: internal trade. Trade which is occurred in the international part of country is called internal trade, is called national trade. Okay, and international trade, trade which is occurred between 2 or more countries is called internal trade. This is the concept and types of trade and commerce. Okay, any question, please? No, sir. Salman, any question? Yes, sir. No, sir. Please. No, sir. Okay. Thank you so much. So basic problems in economic of Bangladesh. When we find out our economic activities, about trade related issues, or about our financial sector, it can be agriculture, it can be industry, it can be any other sort of things. So we have some barriers. Okay, so first one, poor per capita income. Second one, backwardness in agriculture. Third one, backwardness in industries. Fourth one, exploitation of in population, lack of skilled manpower, lack of efficient organizer, scarcity of capital, unemployment problem, undevelopment infrastructure, scarcity of natural resources, lack of proper use of resources, and vicious circle. এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস এর প্রবলেম। সো এই উপরিউক্ত যদি জিনিসগুলো না থাকতো, বা এই ফ্যাসিলিটিস গুলো যদি আমাদের থাকতো, তাহলে আমাদের ইকোনমি আরো বেশি এখনকার থেকে আরো ভালো থাকতো, বা আমাদের ইকোনমি আরো ভালো পর্যায়ে থাকতো। সো এখানে যে 8-10টা জিনিস আমি রিড আউট করলাম, এই 8-10টা জিনিসের মধ্যে আপনারা একটু দেখেন কোন জিনিসটা আপনারা বুঝতে পারেন না, আমি সেটা নিয়ে ডিসকাস করবো। এখানে অনেকে অনেক কিছু এটা বুঝবেন, সো দেখেন আপনাদের কোনটা বুঝতে সমস্যা হচ্ছে, আমি সেটা ডিসকাস করি। For my foreign student, please read Yes, out sir. the basic problems in economy of Bangladesh. Okay, just find it out. If you have any confusion or any question about this, so feel free to ask me. Okay, so just read it Okay, out, sir. please. Okay, sir. Okay.
কি ব্যাপার, কেউ কোনো কোশ্চেন করতেছেন না কেন? সব বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আমি ধরবো একটু আপনাদেরকে। দেখতেছি স্যার। সেজান, স্যার, জি স্যার। পুয়ার পার ক্যাপিটা ইনকাম বলতে কি বোঝেন আমাকে বলেন একটু। স্যার পুর পার ক্যাপিটা ইনকাম স্যার। স্যার স্যার বাংলাদেশ আমাদের মানে আমাদের মানে ক্যাপিটালিজম স্যার, ইনকামটা যেটা স্যার, যেটা আমাদের খুবই স্যার স্বল্প আয়, আমরা এটা বুঝি স্যার। হ্যাঁ, পুয়ার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে মানে আমাদের প্রত্যেকের আয়ের ব্যাপারটা সমান না। জি কেউ স্যার, কারণ 10 স্যার টাকা একটু আয় বেশি করছে, থাকবে স্যার, কেউ একটু কম থাকবে স্যার। কেউ 10,000 টাকা আয় করছে। সো আমাদের এই পুয়ার পার ক্যাপিটা ইনকামটা যদি না থাকতো বা আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি লেভেলে থাকতো, দ্যাট মিনস আমরা একটা মোটামুটি লেভেলের সবাই আর্ন করি। মানে কারো 10 টাকা, কারো 20,000 টাকা, এত বড় গ্যাপ নেই। দ্যাট মিনস হচ্ছে যে কারো কাছে 10,000 টাকা আছে, অন্য কারো কাছে হয়তো 12,000 টাকা আছে। ব্যাপারটা রেশিওটা এরকম। তাহলে জি বলা যায় কি একটা দেশ স্বয়ংসম্পূর্ণ, কারণ দেশের ম্যাক্সিমাম মানুষের আয় হচ্ছে মানে মার্জিত আয়। বাট পুয়ার পার ক্যাপিটা ইনকাম বলতে দেখেন, যেখানে আমার আয় হচ্ছে প্রত্যেক মাসে ধরেন 10,000 টাকা, বাট বাংলাদেশে এমনও মানুষ আছে যার পার আওয়ার আয় করে 10,000 টাকা। সো এই যে মাঝখানে যে হিউজ গ্যাপ থাকে, সেই জিনিসটা কখনো ফুলফিল করা যায় না। সো একটা দেশে যখন এই টাইপের গ্যাপ গুলা না থাকবে, সেই দেশের ইকোনমি আরো বেশি চাঙ্গা হবে। এটা হলো পুয়ার পার ক্যাপিটার একটা ক্লাসিক উদাহরণ। স্যার একটা এক্সাম্পল হিসাবে স্যার, এটা আমার নিজের স্যার জব এক্সপিরিয়েন্স থেকেও স্যার। স্যার পুর ক্যাপিটা ইনকাম স্যার যদি আমি হিসাব করতে চাই স্যার। ওকে, এবার ব্যাকওয়ার্ডনেস ইন এগ্রিকালচার। আমাদের এগ্রিকালচারটাকে আরো ডেভেলপ করা দরকার। ব্যাকওয়ার্ডনেস ইন ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রি সেক্টরটাকে আরো ডেভেলপ করা দরকার। এক্সপ্লয়শন অফ পপুলেশন, জনসংখ্যা কিছু কমানো উচিত। যদি জনসংখ্যা না কমে তাহলে জনসংখ্যাকে আমরা রিসোর্সফুল করব, সেটা করা উচিত। ল্যাক অফ Sir, I have স্কিল। a question. হ্যাঁ, প্লিজ প্লিজ। Sir, backwardness and agriculture, sir. Backwardness in agriculture in the sense of we are agriculture based country. I'm talking about Bangladesh. Okay, so Okay. but when you look forward our agriculture sector, it is the traditional way we have done. So when it will be more modernized or more technical way, so it can be easier in our farmer, it can be easier to produce agricultural things in our country. So this is the another economic concept. When we are increasing our agriculture in scientific way, it can be hit it could hit our financial sector, it could hit our economy. This is the concept. Okay, so we should more increase our agriculture sector. Clear? Yes, sir. Same things will be happening in our backward in industry sector. Okay, same things is happening there. Now I would like to another question. Please feel free to answer me. Scarcity of capital. Scarcity of capital বলতে আপনারা কি বোঝেন? কেউ আছেন যে এটা একটু বুঝাইতে পারবেন আমাকে? Scarcity of capital এটা বলতে আপনারা কি বোঝেন? ওকে, আমি ডিসকাস করি। স্কারসিটি অফ ক্যাপিটাল বলতে আমরা যে জিনিসটা বুঝি, মূলধনের স্বল্পতা। মূলধনের স্বল্পতা। আমি একটা বিজনেস করতে চাই, বিজনেসটা করতে আমার 20 টাকা দরকার। আমি 20 টাকা যদি আমার কাছে থাকে তাহলে আমি এই বিজনেসটা করতে পারবো, বাট আমার কাছে 15 টাকা বা 10 টাকা আছে। দ্যাট মিনস 20 টাকা হলে আমি বিজনেস করতে পারতাম বা আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারতাম। এই যে 10 টাকা ম্যানেজ করার যে ব্যাপারটা বা 5 টাকা ম্যানেজ করার যে ব্যাপারটা, সেটা আমাদের জন্য আমাদের দেশের বাস্তবতায় খুব কঠিন, যেটাকে আমরা স্কারসিটি অফ ক্যাপিটাল বলবো। দ্যাট মিনস সবার হাতে খুব বেশি পরিমাণের পুঁজি নেই। খুব বেশি পরিমাণের বা একটা নির্দিষ্ট পরিমাণের পুঁজি যদি না থাকে, সেক্ষেত্রে একজনকে সেলফ ডিপেন্ডেন্ট করানো খুব টাফ। সেই জিনিসটাই হচ্ছে আমাদের স্কারসিটি অফ ক্যাপিটাল, মানে মূলধনের স্বল্পতা। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, আর বাকিগুলো তো খুবই
নরমাল জিনিস, এগুলো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এনি কোয়েশ্চেন? No, sir. Okay, my foreign student, please. Do you have any question? No, sir. Thank you No, so sir. much. Thank you. Okay, now I will discuss our last slide. Okay, contributes to remove economic problems. কি কি কাজগুলো করলে আমরা আমাদের ইকোনমিক প্রবলেম গুলো সলভ করতে পারি? সো দেয়ার আর দ্য ডেটারেন্স। ওকে, সো এই নিচের এই কাজগুলো করলে আমাদের উপরের যে প্রবলেম গুলো ছিল সেগুলো মানে একটা সলভ হওয়ার সম্ভাবনা আছে। ফার্স্ট ওয়ান, মডার্নাইজেশন ইন এগ্রিকালচার। এগ্রিকালচারকে আরো বেশি মডার্ন করা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের বর্তমান যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলোকে আরো বেশি সম্প্রসারিত করা। ডেপোজিশন অফ ক্যাপিটাল। ডেপোজিশন অফ ক্যাপিটাল বলতে হচ্ছে মূলধন বৃদ্ধিতে কাজ করা, সেটা ব্যাংকিং সেক্টর দিয়ে হোক, নন ব্যাংকিং সেক্টর দিয়ে হোক, বা অন্য কোনো ওয়েতে হোক না কেন, এন্টারপ্রেনারশিপ ক্রিয়েট করতে হবে, সেটা হলো একটা। প্রপার ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, আমাদের যে ন্যাচারাল রিসোর্স গুলো রয়েছে, সেই কয়লা, গ্যাস, তারপর হচ্ছে যে আমাদের পানির যে জিনিসগুলো আছে সেগুলাকে আরো রিসোর্সফুল ওয়েতে ইউজ করা, এগুলা যেন মিস ইউজ না হয় সেই জিনিসটা। কনস্ট্রাকশন অফ ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো বেশি ডেভেলপ করা দরকার। কন্ট্রোলিং অফ ওভার পপুলেশন, জন্ম নিয়ন্ত্রণ আমাদের দরকার। ক্রিয়েটিং জব অপরচুনিটি, আমাদের বেকার সমস্যা দূরীভূত করা দরকার। এক্সপান্ডিং জব ওরিয়েন্টেড এডুকেশন, দ্যাট মিনস এডুকেশন বেসড জব দেওয়া দরকার। আপনারা কম্পিউটার সায়েন্স থেকে পাশ করে বের হবেন, আপনারা এই সেক্টরে কাজ করবেন, এই টাইপের এক্সপার্টিস গুলা গড়ে তোলা, সেই জিনিসটাকেও প্রায়োরিটি দিতে হবে। প্র্যাগমেটিক প্ল্যানিং, মানে এমন কোনো প্ল্যান করা যাবে না যেটা আপনার আর আমার কাজে আসবে না। সো ট্রেডিশনাল কোনো প্ল্যানিং দিয়ে হবে না, যে ওই মান্দাত্তা আমলের ট্রেডিশন বা ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে গেছেন বা পাকিস্তানিরা শিখিয়ে গেছেন, সেই টাইপের কোনো কিছু নেই। এমন কিছু ইনোভেটিভ আইডিয়া আমাদেরকে দিতে হবে, বা এমন কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমাদেরকে কাজ করতে হবে যেটা করলে দেশ ও জাতির ভালো হয়, সেই জিনিসের দিকে আমাদেরকে আগাতে হবে। পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি, এই যে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিটা হচ্ছে, আমরা ওই শুরুতে যেটা বলছিলাম, স্কারসিটি অফ ক্যাপিটাল অথবা পুয়ার পার ক্যাপিটা ইনকাম, সেই জিনিসটার গ্যাপটা কমিয়ে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস দারিদ্র দূরীকরণ করতে হবে, সবাইকে সমতার মধ্যে আনতে হবে। এন্ড লাস্ট ওয়ার্ড, ইরাডিকেটিং করাপশন। ইরাডিকেটিং করাপশনটা হচ্ছে, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, আমাদের দেশের খুব ভালনারেবল একটা জিনিস হচ্ছে যে করাপশন। প্রত্যেকটা সেক্টরে কম বেশি, সেটা প্রাইভেট বলেন, গভর্নমেন্ট বলেন, যে জায়গায় বলেন না কেন, করাপশন গুলো খুব বেশি আমরা এখন দেখি। সো সেই জিনিসটাকে কিভাবে কমিয়ে আনা যায়, সেই জিনিসটা নিয়েও আমাদের কাজ করা উচিত। সো আমরা এই উপরের কাজগুলো যদি করতে পারি, তাহলে সেটা আমাদের ইকোনমির জন্য ভালো হবে, বা আমাদের দেশের ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলাকে আরো বেশি বেগবান করবে। ফর মাই ফরেন স্টুডেন্ট, can you hear me? Yes, sir. Yes, sir. Okay, we are talking about contributes to remove economic problems. So first one, modernization in agriculture. If we modern our agricultural sector, so it can be improved. Same way for industrialization, deposition of capital, proper use of natural resources. If we have resource fully and properly use our resource, it can be helpful our economic activities. Same way to construction of infrastructure development, controlling of overpopulation, creating job opportunity. This is another concept of economic activities. Expanding job oriented education, as like that you are reading in CSC department. Okay, so you have to prepare for your CSC background oriented work. So this is basically our creating job opportunity and expanding job oriented education. Okay, so pragmatic planning, so we have to leave the traditional planning, so we follow the pragmatic way. It can be our youth sector, it can be our student sector, it can be our another expertise sector. So this is basically our pragmatic way. Poverty reduction strategy and another eradicating corruption. So when we look forward or responsible for these types of
contrivance to remove economic problems. So it will help in our economic activities and our financial sector as well. So this was basically our economic activities in our country based on Bangladesh. Okay? Yes, এই sir. ছিল আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে খুব স্বল্প পরিসরে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলা। সো আমি আশা করি দুইটা লেকচারে আপনাদেরকে মোটামুটি আমি বুঝিয়েছি। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা সেটা নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে যে আমরা পরবর্তী আলোচনায় যাই। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এইসব নিয়ে? No, sir. ওকে, কারো কোনো কোশ্চেন নাই। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার 10টায়, তাই না? জি স্যার। জি স্যার। মঙ্গলবার 10টার ক্লাসটা আপনাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। আমি আশা করি আপনারা সবাই থাকবেন ওই লেকচারটায়। আমরা যদি কোনো নতুন টপিক শুরু নাও করি, তাহলে আমি একটু আপনাদেরকে ব্রিফলি কোশ্চেন প্যাটার্ন, একটা শর্ট সাজেশনস, ওভারঅল মানে আমরা যে 10-11টা ক্লাস করেছি, আমি একটা ওভারঅল কনসেপ্ট আপনাদেরকে দিব। এটা আপনাদের জন্য খুব হেল্প হবে। ওকে, তো আপনারা এটা সবাই ফলো করবেন ওই ক্লাসটা। হ্যাঁ বলেন স্যার। একটা স্যার ছিল, আমরা তো যে লাস্ট ক্লাস স্যার জুমে স্যার প্রবলেমের কারণে স্যার মেকআপ ক্লাস স্যার নেওয়া হয় নাই স্যার। তাহলে বুধবার দিন স্যার একটা মেকআপ ক্লাস নিয়ে নিলে স্যার ভালো হতো স্যার। বুধবার দিন স্যার আমাদের কারো কোনো ক্লাস নাই। বুধবার কি আপনাদের কারো কোনো ক্লাস নেই? নো স্যার। স্যার আচ্ছা, আমাদের ঠিক আছে, আছে স্যার, আমরা 12টার সময় ক্লাস আছে স্যার। সন্ধ্যার সময় তো নিয়ে নিবে। আমরা মঙ্গলবারের ক্লাসটা করি, মঙ্গলবারের ক্লাস করার পরে আমরা সিদ্ধান্ত নিব আমরা মেকআপ ক্লাস নিচ্ছি কিনা। ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের 27 ব্যাচের কোনো ক্লাস নেই। আচ্ছা, আমরা স্যার, আমাদের ইয়েস প্লিজ। স্যার বুধবারে আমাদের 4টা ক্লাস, আর মেকআপ ক্লাস না হলে বুধবারে নেওয়া যাবে না, আমাদের পরপর 4টা ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে মঙ্গলবার ক্লাসটা করি, আপনারা ধরে রাখেন মঙ্গলবার ক্লাসে আমরা এক্সাম নিয়ে কথা বলবো। সো মেকআপ যদি নিতে হয় একটা ক্লাস, আমরা মিড টার্মের পরেও নিতে পারবো। ওকে জি স্যার। ওকে স্যার। আমরা মঙ্গলবার আগে ক্লাসটা করি, শিডিউল ক্লাসটা, দেন আমরা ডিসাইড করব যে আমরা মিড টার্মের আগে আর কোনো মেকআপ ক্লাস নিচ্ছি কিনা। জি স্যার। স্যার সবার অ্যাটেন্ডেন্স স্যার দেওয়া হয়েছে কিনা স্যার একটু জিজ্ঞাসা করলে স্যার ভালো হতো। অ্যাটেন্ডেন্স দিয়েছেন? আপনারা যারা ক্লাসে আছেন সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন? জি স্যার। না স্যার, না স্যার দিতে পারি না স্যার, লিংকটা স্যার ভাই দিতে বলেন স্যার। লিংক পাইনি স্যার। সেজার আপনি লিংক দিয়েছেন? লিংক স্যার অনেক আগে স্যার দেওয়া হয়েছে স্যার। কাইন্ডলি আরেকবার দিলে হয়। দিয়ে দেন। কানেক্ট করে ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো স্যার, তার জন্য লিংকটা চলে গেছে আমার। ওকে, এখন দিয়ে দেন। আমি স্যার লিংক স্যার আবার দিয়ে দিচ্ছি স্যার। স্যার ক্লাস শেষ হওয়ার স্যার, কারণ আমি তো স্যার বের হবো, স্যার মানে যাতে 5-7 মিনিটের মধ্যে যাতে স্যার সবাই স্যার একটু দিয়ে দেয়, কারণ স্যার লেট না করে। আমি স্যার বের হয়ে যাবো, তো এখন স্যার ক্যাম্পাসে এখনই দিয়ে দিব, আপনি লিংকটা দিয়ে দেন। হ্যাঁ, আপনারা যারা বাকি আছেন লিংকটা দিয়ে দেন। ফর মাই ফরেন স্টুডেন্ট, প্লিজ সালমান, ক্যান ইউ হিয়ার মি? Yes sir, yes sure. Have you done your attendance? Yes sir. But Okay, I have a our next question class sir. Yes, please. Yeah, I'm gonna ask you sir. This class sure. is last class. No, Tuesday 10 a.m. in your schedule class, okay? Tuesday. Tuesday 10 a.m. It's this class will be very important for you and your friends as well, because of we have talked to your mid exam. Okay, so briefly I will explain your question pattern and short suggestions I will provide. Okay, so this Will class you will give be us very suggestion sir? sorry. Suggestion. Will you give us suggestion sir? Okay, I will provide a short suggestion for midterm exam. Okay. Okay sir. Thank you so Okay, much. our next class. So our next class Tuesday 10 a.m. Okay sir, thank you so much. ওকে, ওয়েলকাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমি আবারও সরি বলছি, কারণ শিডিউল টাইমে ক্লাসটা নিতে পারি নাই। আর আপনারা এর মধ্যে যারা আছেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আমি 5-6 মিনিটের মধ্যে ক্লাসটাকে এন্ড করে দিব। ওকে, সো আপনারা অ্যাটেন্ডেন্স দিতে থাকেন। সবাই ভালো থাকবেন, মঙ্গলবার আবার কথা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। সেজান, আপনি 5 মিনিটের মতো ইয়াটাকে অন রাখেন, লিংকটাকে। আমি 5 মিনিট পরে ক্লাস এন্ড করে দিব, এবং আপনি রেকর্ডের যা কাজ সেটা শেষ করে ফেলছেন? জি স্যার, রেকর্ডিং স্যার শেষ করে ফেলতেছি স্যার। আমি স্যার লিভ নিয়ে নিলে স্যার এটা অটোমেটিক্যালি স্যার সেভ হওয়া শুরু করে দিবে।